প্রিয় দর্শক, আজ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার দেয়া হয়েছে। সেরা চলচ্চিত্র সহ 6টি পুরস্কার পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ডিক্যাপ্রিও অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্ধকার দিক তুলে ধরা হয়েছে। আমরা সাদা চোখে যা ক্লিয়ার দেখি তার আনক্লিয়ার দিক নিয়েই ওই সিনেমা। তবে আজ আমি টার্নিং পয়েন্ট পার্লামেন্টে আমরা অস্কার বিজয়ী সিনেমা নিয়ে কথা বলবো না, আমরা বরং কথা বলবো নতুন সংসদের প্রথম দুদিনের বিতর্কগুলো নিয়ে। বিশেষ করে সংসদে দ্বিতীয় দিনে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান যে প্রশ্নগুলো তুলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে জবাব দিয়েছেন, তাতে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে এখন পর্যন্ত কতটা ক্লিয়ার হতে পেরেছি এবং কতটা আনক্লিয়ার রয়েছে, সে বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন এবিএম মোশাররফ হোসেন, সংসদ সদস্য। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আছেন আমিন আল রশিদ, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা একটু এই পাশ থেকে করতে চাই। প্রথমেই জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, জুলাই সনদ এবং গণভোটের রায় কতটুকু বাস্তবায়নে সরকারি দল আসলে কতটা আন্তরিক, কতটা ক্লিয়ার করবেন, নিজেরা ক্লিয়ার করবেন এবং কতটা আনক্লিয়ার রেখে দেবেন? আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন যে জুলাই সাংবিধানিক যেই আদেশটার বিষয়ে আলোচনা হয়েছে, এখন আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি যে বর্তমান দেশ চলছে একটা সংবিধানের আলোকে, এবং বিগত যে সরকারটি রাষ্ট্র পরিচালনা করেছে ইন্টিরিয়ার গভর্নমেন্ট, তারাও সংবিধানে অনেক জায়গায় শূন্যতা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের একটি নির্দেশনার মধ্যে আর্টিকেল 106-এর মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনার যেই অনুমতিটা পেয়েছে সেই অনুসারে রাষ্ট্র পরিচালনা হয়েছে। সুতরাং আমরা মনে করি অ্যাবসলিউটলি কনস্টিটিউশনের যে ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ার মধ্যেই রাষ্ট্র পরিচালিত হয়েছে। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের যেই চেতনা, এই চেতনাকে ধারণ করে আমরা ঐক্যমত কমিশনে অনেকটা দীর্ঘদিন আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত হয়েছি কিছু কিছু বিষয়, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে 30টি বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। বাকি কিছু কিছু বিষয় আমরা নোট আপ দিয়েছে শুধু বিএনপি না, অন্যান্য দলগুলো দিয়েছে। আমরা তখন বলেছিলাম যে আমাদের যখন নির্বাচন হবে, নির্বাচন যে ম্যানিফেস্টো আমরা জাতির কাছে প্রকাশ করব, সেই ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে যদি জনগণ আমাদের পক্ষে রায় দেয় তাহলে সেগুলি বাস্তবায়ন করবো, আর জনগণ যদি রায় না দেয় তা আমরা বাস্তবায়ন করবো না। আমরা কিন্তু সেই স্ট্যান্ডে এখনও ঠিক আছি। কিন্তু আমাদের যারা বর্তমানে বিরোধী দল, তারা বলছে যে জুলাই এই আদেশটাকে বাস্তবায়ন করার জন্য সাংবিধানিক পরিষদ এটা করতে হবে। কিন্তু আমাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য হলো যে বর্তমান কনস্টিটিউশনে সাংবিধানিক যে বিষয়টি কাউন্সিল করা দরকার সেটার কোনো বিধান নাই। সুতরাং বিএনপি একটি রাজনৈতিক দল, যে দল সংবিধান সংশোধন করতে হবে, তাহলে সেটা সম্ভব, কিন্তু সেটাও আবার আলোচনার ভিত্তিতে আমরা বলেছি, যার জন্য আমরা এখনো বলি যে জুলাইয়ের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে কিন্তু অঙ্গীকারবদ্ধ, কিন্তু সেটা সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের করতে চাই। যার জন্য আমরা বলেছি, আপনি দেখবেন যে ফ্রেমওয়ার্কের মধ্যে আছে কোনটা, যে সংস্কার যে করতে হবে সেই ফ্রেমওয়ার্কটা তো আমরা যেটা যাচ্ছি না, এটা নাই বলেই তো আপনি দেখবেন যে ইন্টিরিয়ার গভর্নমেন্ট 133টা অর্ডিন্যান্স জারি করেছে। সেই অর্ডিন্যান্সগুলিতে ইতিমধ্যে সংসদে উত্থাপিত হয়েছে এবং সেইটা যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। আমরা বলেছি যেই বিষয়গুলি সংসদে আলোচনার পর ঐক্যমত হবে সেগুলি আইনে পরিণত হবে, আর যেগুলি ঐক্যমত হবে না সেগুলি বাতিল হয়ে যাবে। আমি আরও প্রশ্ন আছে আপনার কাছে, যেটা আমি সেটা আপনার কাছে জানতে চাই। আপনি বিষয়টাকে দেখছেন, দুদিনের সংসদ, আমরা মুলতবি হয়ে গেছে সংসদ, কিন্তু দ্বিতীয় দিনের সংসদ উত্তপ্ত ছিল। উত্তপ্ত হওয়ার জায়গাটি ছিল সংস্কার, সেই জায়গাটাতে। তো সেই জায়গাটাতে আসলে কতটা, যে প্রশ্ন রেখেছিলাম মোশাররফ সাহেবকে, যে কতটুকু সরকারি দল আসলে ক্লিয়ার করছে আর কত টাকা আনক্লিয়ারই রাখছে, আপনার কি মনে হয়? না, এই যে ঘটনাটা ঘটবে, যে এই পরিস্থিতি তৈরি হবে, এটা আমরা জানতাম বা ধারণা করতাম। যখন জুলাই সনদ তৈরি হচ্ছিল জাতীয় ঐকমত্য কমিশনে, তখনই কিন্তু আমি একাধিক জায়গায় লিখেছিও এটা, যে যেই প্রক্রিয়ায় এই জিনিসগুলো হচ্ছে এবং যেই প্রক্রিয়ায় গণভোট হলো, আমি সেটা নিয়ে লিখেছিলাম যে এই প্রক্রিয়ায় গণভোট হয় না। অর্থাৎ একটি ডকুমেন্ট, এমন কোনো ডকুমেন্ট কোনো সরকার, কোনো সংসদ তৈরি করতে পারে না যেটা পরের সংসদ করতে বাধ্য। অর্থাৎ দ্বাদশ সংসদ এমন কোনো কিছু করতে পারবে না যেটা ত্রয়োদশ সংসদ করতে বাধ্য। আবার এখন যারা ত্রয়োদশ সংসদ, এরা এমন কিছু করতে পারবে না যেটা চতুর্দশ সংসদ করতে বাধ্য। তার মানে সংসদে আগে আলোচনার মধ্য দিয়ে একটা ডকুমেন্ট তৈরি হবে, দেন ইট উইল গো টু দ্য পিপল, মানে গণভোটের জন্য রাষ্ট্রপতি সাইনের আগে। এবার হলো উল্টা, আপনি একটা ডকুমেন্ট তৈরি করলেন, তৈরি করার পরে গণভোট নিয়ে এবার পার্লামেন্টে পাঠাচ্ছেন। এই প্রসেসটা হলো উল্টো, এক। দ্বিতীয়ত, এই প্রশ্ন মোশাররফ ভাই বিএনপির কাছেই করি, যে ধরেন এই যে জটিলতাটা তৈরি হবে,
জুলাই সনদের উপরে গণভোট নেওয়ার পরে সাংবিধানিক সংস্কার পরিষদ যে গঠন করা যাবে না, সংবিধানে নেই বলে এটা ওনারা জানতেন। তাহলে এই প্রশ্নটা আগে কেন উত্থাপন করা হলো না? মানে সংসদ বসার পরে বিরোধী নেতাকে কেন দাঁড়িয়ে এইটা কথা বলতে হচ্ছে? কারণ আমরা নিজেরাই তো সাদা চোখে বুঝতাম, যারা টুকটাক আইন কানুন বুঝি, সংবিধান বুঝি, আমরা তো জানতাম যে সংবিধানে যেহেতু সাংবিধানিক সংস্কার পরিষদ বলে কিছু নাই, সংবিধানের তফসিলে কে কাকে শপথ পড়াবেন সেখানে বলা আছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথকে পড়াবেন বলা নাই। তারপরে সিইসি মহোদয় পড়ালেন, এইটা তো সংবিধানের বাইরে গিয়ে তিনি কাজটা করলেন, কিন্তু বলা হচ্ছে কি জুলাই সনদে আছে, গণভোটে জনগণ ম্যান্ডেট দিয়েছে। তাহলে এই যে জটিলতাটা তৈরি হবে এটা তো আমরা জানতাম, বিএনপিও জানতো। বিএনপি কেন এই প্রশ্ন রেজ করলো না? কোনটা গণভোট সংবিধানে এই মুহূর্তের বিদ্যমান সংবিধানে না, আমি সেটাই বলছি। গণভোটের বিধান আমাদের ছিল, কিন্তু গণভোট হয়েছে গণভোট আইনে, একটা গণভোট আইন হয়েছে, সরি অধ্যাদেশের আলোকে হয়েছে। গণভোট আপনি করতে পারেন গণভোট অধ্যাদেশ দিয়ে, এটা আমি অবৈধ মনে করি না। কিন্তু আমি মনে করি যেই প্রক্রিয়া গণভোটটা হয়েছে, প্রথমে জুলাই সনদে 84টা প্রস্তাব ছিল, এরপরে সেটায় বিএনপির অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, এরপরে কমিয়ে 48টা করা হলো। 48টা ডকুমেন্ট জুলাই সনদ ফাইনাল করলো ঐকমত্য কমিশন, সরকারকে বললো এটা আপনি অনুমোদন করেন। তখন আপনার মনে আছে কিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এটা প্রতারণা, কারণ ওনাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এই 48টা প্রস্তাব দেওয়া হলো, এবং তার উপরে এটাকে সামারাইজ করে আপনি 4টা প্রশ্ন আনলেন, তাকে একটা প্রশ্ন মানে 4টা প্রশ্ন 48টা প্রশ্ন এনে গণভোট করে বললেন যে এখন আপনি গণভোট দেন। এই প্রশ্নগুলি তো পরিষ্কার না। এই যে 48 দফা বাংলাদেশে কয়টা লোক পড়েছে? গতকালকে কি আপনি যেটা বলছেন যে পরিষ্কার না, গতকালকে কিন্তু হোম মিনিস্টার আরো একটা ইন্টারেস্টিং বিষয়কে কিন্তু কথা বলেছেন, নোটিশ করেছেন নিশ্চয়ই, যে যেখানে বিরোধী শিবির তারা কিন্তু ওয়াকআউট করলো। ওয়াকআউট তো গণতন্ত্রেরই একটা সৌন্দর্য, কিন্তু রাষ্ট্রপতির ভাষণ তারা শুনেনি, ওয়াকআউট করে গেছে। কিন্তু রাষ্ট্রপতি ভাষণের উপরে তারা 50 ঘন্টা সময় চাইছেন, সেটা আপনার কি মনে হয়? আর আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রাষ্ট্রপতির তারা পদত্যাগ চাইছেন, গ্রেপ্তার চাইছেন, আবার এই রাষ্ট্রপতির ভাষণের দিন ওয়াকআউট করলেন, আবার এই রাষ্ট্রপতি কিন্তু আদেশ জারি করেছেন, জুলাই সংবিধান বাস্তবায়ন আদেশ রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত। তারা সেই রাষ্ট্রপতির ভাষণের যে আদেশ জারির সেই আদেশের বাস্তবায়ন চাচ্ছেন। আবার সেই রাষ্ট্রপতিকে তারা এইটা হচ্ছে কি, এটা হলো এক ধরনের আপনি বলতে পারেন দ্বিচারিতা, আবার এটাও বলতে পারেন যে ওনারা রাষ্ট্রপতি প্রতিষ্ঠানের বিরোধিতা করছেন না, ওনারা বিরোধিতা করছেন ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিনের। এই যুক্তিটা হয়তো ওনারা দেবেন, কিন্তু আমি মনে করি জুলাই সনদের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এটা সমাধান কিন্তু আছে। সমাধানের প্রশ্ন হয়তো একটু পরে, সমাধানের যে জায়গাগুলো সেটা, কারণ সমাধানের প্রশ্ন যেখানে আছে সেখানে কিন্তু আমরা গতকালকের আলোচনায় দেখেছি হোম মিনিস্টার কিন্তু বলেছেন সেই সমাধানটা মীমাংসার পথটা হচ্ছে আদালত, কারণ বলটা তো আদালতের কোর্টে। সেটাই কি সমাধান, নাকি আবার বলছে সংবিধান সংশোধন? আসলে সমাধানটা কোন পথে? মোশাররফ সাহেব বলুক, জনপ্রতিনিধি। আমি আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি, আমরা বলেছি সাংবিধানিক পরিষদ যদি আপনাকে করতে হয়, আমরা মাননীয় বিরোধী দলের নেতার আমাদের পক্ষ থেকে বলা হয়েছে ট্রেজারি ব্যাংক থেকে যে আপনার সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন সংসদে, আপনি নোটিশ দেন, উত্থাপন করে সেটির উপর আলোচনা হলে সংসদ যদি এটাকে গ্রহণ করে তাহলে হতে পারে, এটা নিয়ে তো আপত্তি নেই আমাদের। কিন্তু আপনাকে তো সেই প্রসেসটা মেনটেন, যেইটা কনস্টিটিউশনে নাই সেটাকে যদি আলোচনার জন্য অথবা বাস্তবায়ন করতে হলে তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে সেটাকে করতে হবে। যার জন্য আমরা তো বলেছি যে 133টি অর্ডিন্যান্স ইতিমধ্যে উত্থাপিত হয়েছে, সেখানে এই জুলাই অধ্যাদেশের একটা অর্ডিন্যান্সও এখানে আছে। সুতরাং আপনাকে সেইটাকে যদি আইনে পরিণত করতে হয় তাহলে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এটাকে আগে অগ্রাধিকার দিয়ে আলোচনা করে সংবিধানে অন্তর্ভুক্ত করে আপনি এই প্রক্রিয়া এগিয়ে যেতে। তবে আমার মনে হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করেও জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। সেটা সম্ভব এই কারণে এইভাবে যে ধরেন 48টা প্রস্তাব কোনো একজন সদস্য সরকারি ট্রেজারি বেঞ্চ বা বিরোধী দল যে কোনো তুলতে পারেন, তুলে বলতে পারেন যে এটা গ্রহণ করা হোক, স্পিকার তখন ভোটে দিতে পারেন। এক দ্বিতীয় হতে পারে এটা উপরে ডিসকাশন, 48টা প্রস্তাবের উপরে ডিসকাশন হতে পারে। ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতা, 70 অনুচ্ছেদ, রাষ্ট্রভাষা, অনেকগুলো দফা আছে, সেটাই বলছি। এই আলোচনা করার পরে যেই প্রস্তাবগুলো একমত হবে সেগুলোকে আপনি বিলে সংবিধান সংস্কার বিল হিসেবে নিয়ে আসেন, অষ্টাদশ বিল হিসেবে নিয়ে আসেন, তখন এটা হতে পারে। অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদই লাগবে জুলাই সনদ বাস্তবায়ন করতে, আমি মনে করি না। অর্থাৎ সরকারি দল বিরোধী দল উভয়ের আলটিমেট গোলটা কি? জুলাই সনদ বাস্তবায়ন। তো জুলাই সনদ বাস্তবায়ন যদি করতে হয়, আমার যদি পরিষদ গঠন না করেও সংসদে বিদ্যমান সংসদে ডিসকাশনের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, বিতর্কের মধ্য দিয়ে, এখন বিরোধী দল যদি বলে মনে করে যে 48টা দফা হুবহু মেনে নিতে হবে, এটা অ্যাবসার্ড, এটা সরকারি দল মানতে বাধ্য না। এক আবার বিএনপি যদি মনে করে আমার 2/3 মেজরিটি আছে আমি সব বাদ দিয়ে দিলাম, এটাও কাঙ্ক্ষিত না। অর্থাৎ জুলাই সনদকে ছুড়ে ফেলার সুযোগ নেই, এটা একটা পিপলস ম্যান্ডেট। তো কারণ দীর্ঘদিন আলোচনার মধ্য দিয়েই সনদটা আপনার ডোন্ট অফ ডিসিশন যতই থাকুক, এটা তো মানুষের, এটার তো একটা অনুভূতির ব্যাপার। তো ফলে এটাকে ছুড়ে ফেলা যাবে না, আবার হুবহু সব মেনে নিতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে এটাও না। আমার মনে হয় যে এটা ডিসকাশন করে ঐকমত্য হওয়া বিষয়গুলো একটা
সংবিধান সংশোধন অষ্টাদশ সংশোধন বিল হিসেবে সংসদে যদি আনা হয় তাহলে কিন্তু সংবিধান সংস্কার পরিষদ লাগে না, এই আলোচনাটা কিন্তু আসছে না কেউ। অর্থাৎ আপনি দুইভাবে করতে পারেন, প্রথমত আগে সংবিধান সংশোধন করে সংস্কার পরিষদ করে সেখানে ডিসকাশন করতে পারেন, অথবা এই পরিষদ না করেও বিদ্যমান সংসদে আপনি আলোচনা করতে পারেন, এভাবে না, আপনি যে কথাটা বলেছেন আমাদের পক্ষ থেকে এইটাই বলা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এই বিলগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করা হচ্ছে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল বিল উত্থাপন করেন, রাইট। সেটা কিন্তু আমরা গতকাল আমরা বলেছি। এবং বেসরকারি বিলও আনা যায়, হ্যাঁ, আনা যায়। বাংলাদেশে অনেক। এবং আমি আরেকটু বলি, আপনি দেখবেন ইতিমধ্যে বিএনপি যে আপনি 48টার কথা বলেছেন, বিএনপি কিন্তু 33টা ঐক্যমত আছে। জি, এই ক্ষেত্রে কিন্তু কোনো দ্বিমত নাই, এই 33টি বিএনপি 30টি বিএনপি বাস্তবায়ন করবি। হ্যাঁ, এর মধ্যে আমাদের যেটা কর্মসূচি, বিএনপি নিজস্ব যে কর্মসূচি যে রাষ্ট্র মেরামতের 31 দফা, জি আপনাদের সেই 31 দফার মধ্যে কিন্তু অনেকগুলি আছে, রাইট। তো এর বাইরে আপনি যদি 30টা ঐক্যমত হয় তাহলে একটা তো আমাদের থাকে যায়, তাহলে 31টা তো হয়ে যাচ্ছে। মানে এখন যে জটিলতাটা, এটা আমার কাছে মনে হয় খামাখা জটিলতা, কারণ এটা খুব এটা- জরুরি। এটা- না না, তাহলে এই এখনকার যে দুদিনের আমরা বিতর্ক দেখছি সংসদ উত্তপ্ত, সেটা কি প্রাণবন্ত সংসদের অংশ নাকি? না, এইটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি সংসদে মত দ্বিমত তর্ক বিতর্ক থাকবে। আলটিমেটলি এটা মীমাংসাটা কোথায়, সমাধানটা মীমাংসা কোথায়? সর্বশেষ এটা যখন আপনার আলোচনা হবে, আলোচনার পর যদি যে কথাটি ভাই বলেছে যে এখানে তো আমাদের একজন স্পিকার আছেন, উনি যখন মনে করবে যে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার উনি ভোটে দিতে পারে, অথবা এটাকে যাচাই বাছাই কমিটি দিয়ে যাতে এটা অ্যামেন্ডমেন্ট করা যায় সেই ধরনের বিল উত্থাপনের জন্য বলতে পারে। কিন্তু না, সেটা তো একটা অপশন, কিন্তু এখানে যে প্রধান যেটা বলা হচ্ছে, যে প্রধান যেটা একটা দাঁড়িয়ে আছে ব্যারিকেড, সেটা হচ্ছে আদালত। না, আদালত বিষয়টা তো রুল জারি হয়েছে। আদালত বলতে আমি একটা কথা বলি যে আমাদের কনস্টিটিউশনের গার্ডিয়ান তো হলো আদালত, সুপ্রিম কোর্ট। তা তো অবশ্যই, সুপ্রিম হ্যাঁ। কোর্ট। এখন আমাদের কনস্টিটিউশন এখন কি, যেমন আমাদের এই কনস্টিটিউশন, আমি মনে করি ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবে, এই অ্যামেন্ডমেন্টে কিছু চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আছে। একটা হলো আমাদের হলো ইউনিটারি কান্ট্রি কিন্তু বাংলাদেশ, কিন্তু আপনাকে এই অ্যামেন্ডমেন্টের কারণে বাংলাদেশ কিন্তু একটা মানে দ্বিমুখী রাষ্ট্র হয়ে যাচ্ছে। যেমন আমাদের মানে একক রাষ্ট্র ব্যবস্থা কি, আপনাকে একটা প্রেসিডেন্ট থাকবে, একটা প্রধানমন্ত্রী থাকবে, একটা সংসদ থাকবে, কিন্তু এখানে কিন্তু সংসদ দুটো হয়ে যাচ্ছে। উচ্চকক্ষ যদি হয়, না সেটা তো যদি আপনারা মানেন, না মানে এটা কমিটমেন্ট, এটা মানতেই হবে, এটা কমিটমেন্ট। সুতরাং এখানে কিন্তু কিছু জটিলতা আছে আপনার। তো সুতরাং আমাদের রাষ্ট্রের কিন্তু বেসিক স্ট্রাকচার অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে হচ্ছে। তো সুতরাং এইটা যার জন্য রাজনৈতিক দলগুলি এবং যারা সংসদে বিশেষ করে যাদের প্রতিনিধিত্ব আছে তাদেরকে কিন্তু এখানে ঐক্যমত হতে হবে। না, আদালতের কোর্টে বলটা কেন গেল এটা আমি ঠিক জানি না। ধরেন এই জুলাই সনদের ব্যাপারে আগেই ধরেন জুলাই সনদের ব্যাপারে বিএনপি তো কখনো না বলে নাই, তাদের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারা জুলাই সনদ মানে না, ওন করেন, এটা কিন্তু বলে নাই। কিন্তু আমি না, শুধু আমি, হ্যাঁ, বিএনপি কখনো এটাতে, কারণ ঐক্যমতের ভিত্তিতেই তো এটা হয়েছে। হ্যাঁ, যদিও কিছু বিষয় আছে, বেসিক বিষয় নিয়ে একটা দ্বিমত থাকতে পারে, সেটা আপনারা দুজনেই বলছেন আলোচনার টেবিলে সংসদে সেটা সমাধান আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। আসলে তো এই মুহূর্তে আমাদের যে কনস্টিটিউশনটা আমাদের হাতে আছে, এখানে তো সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই, এইটা আছে জুলাই সনদে। এখন জুলাই সনদ জনগণ ম্যান্ডেট দিয়েছে গণভোটের মাধ্যমে, কিন্তু এখন আমি যেটা আগেই বলেছি যে এই সংসদ কি করবে, ত্রয়োদশ সংসদ, এইটা অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নাই ঠিক করে দেওয়ার, বিগত সংসদের এখতিয়ার নাই, এই সংসদে ঠিক করবে এই সংসদ কি করে চলবে। সংবিধান সংস্কার পরিষদ হবে কিনা, সংবিধানের ভিতরে জুলাই সনদে যেসব প্রস্তাব এগুলো যুক্ত হবে কিনা, প্রধানমন্ত্রী একই ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন কিনা, একই লোক প্রধানমন্ত্রী এবং সংসদে থাকতে পারবেন, এগুলো সবকিছু এই সংসদের এখতিয়ার। আপনার জুলাই সনদে আছে বলেই এই সংসদ মানতে বাধ্য না, যদি মানে সেটা সংসদের বদান্যতা, ডিসকাশন হবে। আমি বলছি যে ত্রয়োদশ সংসদের পুরোপুরি এখতিয়ার যে সে জুলাই সনদের কতটুকু মানবে, এই সংসদের এমপিরা ওনারা এটা ডিসকাস করে এটা ঠিক করবেন। আপনার এটা বলার সুযোগ নাই যে গণভোটে জনগণ ভোট দিয়েছে, এটা গণরায়, জনগণের অভিপ্রায় বলার সুযোগ নাই। কারণ এই যে আপনি জনগণের অভিপ্রায় অজুহাত দিয়ে গণভোটটা নিলেন, জনগণের অভিপ্রায় কত পার্সেন্ট জনগণের অভিপ্রায়? যদি জনগণের অভিপ্রায় হয় তাহলে জুলাই সনদের যে প্রথম যে ডকুমেন্ট 84টা পয়েন্ট, সেখানে বিরাট অংশতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এবং যখন ফাইনাল ডকুমেন্ট জাতীয় ঐকমত্য কমিশন করলো তখন বিএনপি মহাসচিব বললেন প্রতারণা। তো দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, সেই পার্টি যখন ওন করে নাই, বলে প্রতারণা, তাহলে সেটা জনগণের অভিপ্রায় হয় কি করে, তাই না? ফলে জনগণের অভিপ্রায় ছিল কি ছিল না, রাষ্ট্রপতি সাইন করেছেন কি করেন, সেগুলো একটা ডিসকাশন। এই সংসদের এখতিয়ার হচ্ছে যে জুলাই সনদের কতটুকু সে নেবে, কতটুকু নেবে না, এটা একদম ওনাদের উপরে ডিপেন্ড। না, আরেকটা কিন্তু বেসিক ডিবেট এখানে আছে, সেটা হলো যে আমরা জানি যে মাননীয় রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স দেন, কিন্তু এখানে কিন্তু উনি আদেশ দিয়েছেন, এটা নিয়েও কিন্তু একটা বিরাট ডিবেট, রাষ্ট্রপতি কি আদেশ দিতে পারে কিনা, উনি তো দেবেন অধ্যাদেশ দেবেন। কিন্তু এখানে মোশাররফ সাহেব আরেকটা ব্যাপার আছে, মহামান্য রাষ্ট্রপতি বলেছিলেন, আপনি নিশ্চয়ই মনে আছে, থাকবেই, আপনারও মনে থাকবে, যে
কোনো অধ্যাদেশ কিংবা কোনো কিছু আমার মানে আমাকে জানিয়ে করা হয়নি। তো সেটা হলো আলাদা ডিবেট। এই জায়গা থেকে অধ্যাদেশের এইখানে আমি একটু প্যাচটা বলি কেন ওনারা আদেশ করলেন। আমার যেটা ধারণা, আমি ওনাদের ব্যাখ্যাটা জানি না, আমার মনে হয় অধ্যাদেশের একটা বাইন্ডিংস আছে। এমন কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি করতে পারেন না যেটা সংবিধান সংস্কারের সঙ্গে যুক্ত। এখন জুলাই সনদে যতগুলো প্রস্তাব ম্যাক্সিমাম সংবিধান সংস্কারের সঙ্গে যুক্ত। সংবিধানের 70 অনুচ্ছেদ চেঞ্জ হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা চেঞ্জ হবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এইগুলো অধ্যাদেশ দিয়ে করা যায় কিন্তু না। বিএনপির 31 দফাতে বহু আগে থেকেই ছিল। আচ্ছা, না ছিল, বহু আমি আগে বলছি যে থেকেই ছিল। যেহেতু অধ্যাদেশ দিয়ে এই সংবিধানের বিধান চেঞ্জ করা যায় না, এই কারণে প্যাচটা যেহেতু লাগবে, ওনারাও জানতেন, ওখানেও বুদ্ধিমান লোকজন ছিলেন তো নিশ্চয়ই, হয়তো আদেশ শব্দটা দিয়েছেন। কিন্তু আদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন। বাংলাদেশে কখন আদেশ জারি করেছিলেন? যখন বঙ্গবন্ধু বাংলাদেশে আসার পরে, যুদ্ধের পরে উনি অনেকগুলো আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট হিসেবে। তখন তো আমার দেশের রাষ্ট্রটা ফাংশন করা শুরু হয় নাই, পূর্ণাঙ্গ সংবিধান আমার হাতে এসছে তো আরো অনেক পরে। তো ফলে এই মুহূর্তে যদি রাষ্ট্রপতি জুলাই সনদ অধ্যাদেশ জারি করতেন, এটা এমনিতে বাতিল হয়ে যেত, কারণ অধ্যাদেশ দিয়ে সংবিধানের যে বিধান আপনি চেঞ্জ করতে চান এইটা পারা যায় না। তার মানে তাহলে যেটা জানতে চাই আমিনুল রশিদ, যে সামনে তাহলে সংস্কার পরিষদ নিয়ে আসলে কেমন হবে এই সংসদ, আপনি মানে আগাম কি দেখতে পাচ্ছেন? না, আমি তো মনে করি যে জটিল থেকে জটিল হবে না, নাকি আলোচনা? না, আলোচনায় যেতে হবে। জটিলতা তৈরি করে তো লাভ নেই। এটা আমি তো দুইটা সমাধান বললাম, যে একদম সংস্কার পরিষদ না করেও জুলাই সনদের প্রত্যেকটা দফা নিয়ে সংসদে আলোচনা করবার সুযোগ আছে। সাদা চোখে দেখছি রাজনীতিকে এত সোজা না, এটা আমি আমার জায়গা থেকে বলছি এটা সম্ভব। আর যদি বিরোধী দল ইগো থাকে যে না, যেহেতু জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদ আছে, এটা করতেই হবে, যদি বিএনপি মেজরিটি না মানে আপনার কিছু করার নেই। আর যদি বিএনপি মনে করে ঠিক আছে সংবিধান সংস্কার পরিষদ করবো, আগে আপনি আলোচনা করেন, আলোচনার মধ্য দিয়ে যদি একমত হয় আগে কার্য উপদেষ্টা পরিষদে আলোচনা করেন, এরপরে আপনি নোটিশ দিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধী নেতা যদি মনে করেন এটা করবে, এটা পুরোটা আমি যেটা বারবার বলছি যে সংসদের এখতিয়ার। এইখানে গণভোট, জুলাই সনদ এখানে এখন পর্যন্ত ম্যাটার করে না, এখানে সংসদ যা বলবে তাই হবে। যদি আপনি সংবিধান আপনি যেটা বলছিলেন মোশাররফ সাহেব, সেটা কিন্তু শুরুতে একটু বোধহয় ইঙ্গিত দিয়েছিলেন যে বোধহয় বিষয়টা ইগো, এরকমটা কেন মনে হলো? সেটা এখন হলো ধরেন জুলাই যারা গণ অভ্যুত্থানের সাথে মানে এখানে তো একটা শক্তি আছে, সরাসরি অংশগ্রহণ করেছিল। হয়তো আমরা যারা ছিলাম আমরা কিন্তু সহযোগী ছিলাম বা আমরা ডাইরেক্ট ছিলাম, তো সুতরাং তারা মনে করে যে তাদের এই ডিজায়ারটা বাস্তবায়ন হওয়া উচিত, এরকম একটা স্পিরিট তাদের মধ্যে আছে। কিন্তু আপনাকে তো সংসদ এখানে সাংবিধানিক কাঠামোর মধ্যে চলে, বিধিবিধানের মধ্যে চলে, এখানে সংবিধানের রীতিনীতি আছে, এটার মধ্যে তো আপনাকে এগোতে হবে। এখানে তো আমি যদি রাজপথ আর সংসদ তো এক জিনিস না, এটাকে তো আমাদের অনুধাবন করতে হবে। আমাদের সংসদের তো এখানে যে যার মনোভাব ব্যক্ত করবে, যার যার রাইটটাকে সে এস্টাবলিশ করতে চাবে, কিন্তু সর্বশেষ তো আপনাকে সংবিধানের আলোকেই আপনাকে এগোতে হবে। যেমন এখন আমি মনে করি যে আজকে বিরোধী দলের মধ্যে যেই মানে আমরা উত্তেজনা বলি অথবা তাদের যে দাবি দেওয়াগুলি বলি, আমি মনে করি যখন এই 133টা অর্ডিন্যান্স যদি আইনে আমরা পরিণত করতে পারি, আমার মানে অনেকটা তাদের প্রত্যাশা পূরণ হয়ে যাবে। তখন হয়তো এই ধরনের স্পিরিটটা তাদের মধ্যে থাকবে না। এখন আমরা যে জায়গাটিতে যাব, ঠিক আছে, সংস্কার পরিষদ নিয়ে আপনারা দুপক্ষেই কথা বলেন এবং আপনি যেটা বলছেন আলোচনার মাধ্যমে সব সম্ভব, এবং 31 দফা তো আপনাদের নিজেদের যে ছিল সেটার মধ্যেই তো আছে, সেখানে কিছু হয়তো এদিক সেদিক হবে, তো সেটা আলোচনার ভিত্তিতে বলছেন সমাধান হতে পারে। কেমন পেলেন আপনারা বিরোধী মিত্রদের? কেমন সংসদ হবে? আপনাদের তো একটা সবচেয়ে বড় এখানে আমি মনে করি এই সংসদটা হলো কিন্তু এই অভ্যুত্থানের সকল শক্তি কিন্তু এখানে এসেছে। যাদেরকে আমরা ফেসিস বলি তাদের কিন্তু কোনো অস্তিত্ব সংসদে নেই। সুতরাং আমি মনে করি সবার একটা গোল যে বাংলাদেশটাকে যেই লক্ষ্য নিয়ে আমরা আন্দোলনগুলো করেছিলাম, সংগ্রাম করেছিলাম, আমরা জনগণের কাছে যে কমিটমেন্ট করেছিলাম যে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটা গণতান্ত্রিক সাম্যর মানবিক বাংলাদেশ, আমার মনে এই স্পিরিটের সবাই একমত আছে। এই ক্ষেত্রে কারোর মধ্যে আমি কোনো দ্বিমত আমি দেখতে পাচ্ছি না। এখন হলো এটা কিভাবে আমরা বাস্তবায়ন করবো, কারণ আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আমাদের ধরেন অর্থনৈতিক মারাত্মক চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। আপনি জনগণকে যদি আপনি যতই ভালো ভালো কথা বলেন, কিন্তু তাদের যদি ডিমান্ডটা আপনি, এই যেমন এখন মধ্যপ্রাচ্যে একটা ব্রাইট ক্রাইসিস দেখা দিয়েছে, এটা কি শুধু কি বিএনপিকে এফেক্ট করে, এটাকে জামাত ইসলামকে করে না, অথবা এনসিপি করে না। সুতরাং এই রিয়েলিটিটি আমাকে বুঝতে হবে। তাহলে আপনাদের সামনে চ্যালেঞ্জটা কোনটা? চ্যালেঞ্জটা আমি বলি যে অর্থনৈতিক চাকাটা সচল করা, আইন শৃঙ্খলা উন্নয়ন করা, এবং এই যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি মনে করি এই তিনটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত সময় তো আপনি সংসদ কভার করাই তো আপনার একটা মানে সাংবাদিক জীবনের সবচেয়ে বড় একটা অংশ ছিল। অতীতের সংসদগুলো আর বর্তমানের সংসদ, পার্থক্য কিছু দেখতে পাচ্ছেন? না, অনেক পার্থক্য। ধরেন অতীতের সংসদে তো বাংলাদেশের সবচেয়ে বড় যে দুটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল এবার এই সংসদে নাই। আপনি তাকে ফ্যাসিস্ট বলেন বা অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত যেই অভিহিত করেন না কেন, বাংলাদেশের রাজনৈতিক দল বলতে মানুষ বছরের পর বছর ধরে এখনও বোঝে বিএনপি, আওয়ামী লীগ। তো একটা বড় শক্তি এই সংসদে নাই।
এইটা হচ্ছে এই সংসদের একটা দুর্বলতা। আমি বলি মোশাররফ যদি বলছেন ফ্যাসিস্ট নাই, কিন্তু আমি মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণ প্রত্যাখ্যান করতে পারত। আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ দেওয়া হতো, তার জনগণ ডিসাইড করতো যে তাকে সে 20টা আসন পেলো নাকি 100 পেলো। ফলে এই যে একটা বিরাট রাজনৈতিক শক্তি সংসদে নাই, তাদের তো বিরাট ভোট ব্যাংক আছে, তাহলে এই জনগণের প্রতিনিধিত্ব কে করবে? এই আওয়ামী লীগের যারা ভোটার তাদের প্রতিনিধিত্বকে বিএনপি করবে না জামাত করবে? ফলে এই সংসদে আমি মনে করি বিগত সংসদের সঙ্গে মূল পার্থক্য হলো এই যে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলের একটি দলের কোনো প্রেজেন্স নাই, এক। দুই, বিগত দিনে আমরা যেটা দেখেছি যে পার্লামেন্ট গত 3টি সংসদ যদি বলি যে সরকারি দল এবং বিরোধী দল ছিল সেম। আমার একটা বই আছে 15 সালে লিখেছিলাম সরকারি বিরোধী দল। তো সরকারি বিরোধী দল এবার হয়তো হবে না, ফলে এইবার বিরোধী দলটা হয়তো একটু ভাইব্রেন্ট হবে, ওনাদের সংখ্যাও ভালো, এবং আমি মনে করি যে সংসদটা প্রাণবন্ত করতে হলে একটা শক্তিশালী বিরোধী দল লাগে। এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার একটা দাবি উঠছিল, বিএনপি প্রস্তাব করেছিল, সেটা মৌখিক প্রস্তাব ছিল যদিও। এটা যদি বিরোধী দল থেকে নেওয়া হতো একটা নতুন ঘটনা ঘটতো। সামনে আর একটা অপশন আছে, আমি যেটা মনে করি এই যে সংসদে স্থায়ী কমিটিগুলো গঠিত হবে, আপনার মনে থাকবে নবম সংসদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও 2টি সংসদীয় কমিটির প্রেসিডেন্ট বিএনপি থেকে দেওয়া হয়েছিল, পরিবেশ আব্দুল মোমিন তালুকদার আর মৎস্য প্রাণী সম্পদ আশরাফুদ্দিন নিজান। আমি মনে করি এবছর যেহেতু একটা ডেমোক্রেটিক চর্চার দিকে যেতে চাচ্ছে বাংলাদেশের মানুষ, একটা অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, ইম্পর্টেন্ট কমিটিগুলো ধরেন যেই কমিটিগুলো সরকারকে জবাবদিহি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, ধরেন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য, যেখানে করাপশন বেশি হয়, এই স্ট্যান্ডিং কমিটিগুলোর প্রেসিডেন্ট যদি আপনি বিরোধী দল থেকে দেন, সরকারের উপরে চাপ তৈরি হবে। ফলে বিগত দিনে আমরা কি দেখেছি যে বিরাট বিরাট প্রকল্প বাস্তবায়ন করে ফেলছে মিনিস্ট্রিগুলো, কোনো জবাবদিহি সংসদের কাছে নাই, সংসদের কাছ থেকে জবাবদিহি করা। তাহলে এখন মনে করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট যদি বিরোধী দল থেকে দেয়, 4টা-5টা বড় কমিটির সংসদীয় কমিটির প্রেসিডেন্ট বিরোধী দল থেকে দিয়ে দিক, আপনি দেখবেন সংসদ আরো প্রাণবন্ত হবে। কিন্তু আমিন আল রশিদ, আপনি শুরুতে যখন বললাম যে এই সংসদটা আসলে অতীতের চেয়ে কেমন, আপনি বললেন যে যেহেতু একটা বড় অংশ এই সংসদে নেই, সুতরাং এই সংসদের দুর্বলতা এটা। কিন্তু বিগত 3টা নির্বাচন ছিল, সেই আরেকটি বড় দল তো ছিল না, সেটাও দুর্বল সংসদ ছিল, আমি সেটাই বলেছি, সেগুলোও দুর্বল সংসদ ছিল, কারণ তখন তো বিরোধী দলই ছিল না, মানে সরকারি বিরোধী দল তো সেম। আমি সেটাকে ভালো বলছি না তো, ওটা তো আরো খারাপ ছিল, তাহলে এত অভ্যুত্থানের দরকারটা কি ছিল? না, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে একটা একটা আদর্শের প্রতিনিধিত্ব এই সংসদে তো নাই, এটা তো রিয়েলিটি আপনাকে মানতে হবে। এই দুর্বলতাটার কে আপনি রেখেই কিন্তু আমাকে আগামী দিনে সংসদকে পরিচালনা করতে হবে, এটা অস্বীকার করা কোন দুর্বলতা? এই যে একটা বিরাট পোর্শন সংসদের প্রতিনিধিত্ব নাই। কারণ যদি ওই যে কথাটা বলছেন যে নির্বাচনে তারা যদি পরাজিত হতো তাহলে আপনি বলতে পারতেন, এখন তো তারা বলতো আমাকে যদি সুযোগ দিত আমি আরো ভালো সরকার গঠন করতাম। সুতরাং তাদেরকে একটা বক্তব্য দেওয়ার একটা স্কোপ কিন্তু এটা এখানে রয়ে গেছে। এটা আপনি গণতন্ত্র বিশ্বাস করলে এটাকে বলার অস্বীকার করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তবে এখানে হলো আমাদেরকেও কিন্তু শিক্ষা নিতে হবে। আমরা যদি একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাই তাহলে কি পরিণত হয় আমরা তো 5ই আগস্ট দেখেছি। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলির কাছে শিক্ষণীয় বিষয়। আর আরেকটা সবচেয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দলের জন্য কিন্তু আগামী দিনে একটা চ্যালেঞ্জ অলরেডি অপেক্ষা করছে। কোনটা? সেটা হলো আমরা কিন্তু সকলে মিলে একটা বিষয় ঐক্যমত হয়েছি যে আগামী দিনে সকল নির্বাচন একটা নিরপেক্ষ সরকারের অধীনে হবে। তত্ত্বাবধায়ক বলেন বা যেই নামে আপনি অভিহিত করেন না কেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে হবে। তো বাংলাদেশের ইতিহাস যদি আমরা অতীতে একটু বিশ্লেষণ করি, এর রেজাল্টটা কিন্তু সুখকর না। অর্থাৎ ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যারা রানিং গভর্নমেন্ট থাকে তারা কিন্তু বিজয়ী হতে পারে না। সুতরাং এই চ্যালেঞ্জটা কিন্তু আগামী দিনে বিএনপির বলেন বা এখন যারা সংসদে আছে তাদের বলেন, তাদের সামনে কিন্তু এই চ্যালেঞ্জটা রয়ে গেছে। সুতরাং যারাই এখন আমরা রাষ্ট্র ক্ষমতায় আছি বা যারাই সরকার পরিচালনা, তাদেরকে কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এবং হিসাব নিকাশ করে আগামী দিন কিন্তু সংসদে মেজরিটি আপনারা, সুতরাং অনেক সময় আমরা দেখেছি যে মেজরিটির কারণে কিন্তু মাইনরিটি কোণঠাসা হয়ে পড়ে। ভবিষ্যৎটা কি সংসদের? না, এবার আপনি দেখবেন আমরা যে নির্বাচনটার পর আপনি যদি কিছু সিমটম আপনি লক্ষ্য করেন তাহলে আগের ওই কালচার থেকে কিন্তু আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনি দেখবেন যে আমরা নির্বাচনে বিএনপি বিজয় হওয়ার পর কিন্তু আমরা কোথাও বাংলাদেশে বিজয় মিছিল করিনি। আমরা অর্থাৎ বার্তা দিতে চেয়েছি যে এটা সবাই মিলে নির্বাচন করেছি, জনগণ যে রায়টা নিয়েছে জনগণ রায়কে আমরা শ্রদ্ধা জানিয়েছি। তারপর আপনি দেখবেন সবসময় বিরোধী দল কিন্তু একটা অভিযোগ করে যে নির্বাচন আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, সূক্ষ্ম কারচুরি করা হয়েছে। এবার প্রথম আমরা দেখলাম বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু এই নির্বাচনকে অভিনন্দন জানানো হয়েছে। তারা ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছে, সেটা পরে, এটা পরে বলেছে, কিন্তু প্রথম দিনের যদি আপনি বিরোধী দলের নেতা জনাব ডক্টর শফিকের বক্তব্য দেখেন, সে কিন্তু অভিনন্দন জানিয়েছে এবং নির্বাচনটা মেনে নিয়েছে। তারপর আরেকটু নতুন আপনি একটা কালচার আপনি দেখেন যে বিজয়ী দলের যিনি নেতা
উনি কিন্তু নির্বাচনের পর প্রধান বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দল, সবার বাড়ি তৃতীয়, গিয়েছে। সবার বাড়িতে শুভেচ্ছা গিয়েছে। দিয়েছেন, হুম। সুতরাং এই যে একটা মানে অ্যারেঞ্জ পলিটিক্স, এইটা আমি মনে করি আগামী দিনে একটা রাজনৈতিক নেতাদের কাছে নূতন একটা মেসেজ যাচ্ছে যে আমরা সবাই মিলেমিশে বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই। যার জন্য আপনি দেখবেন বিএনপির একটা স্লোগান এবার আমার মনে হয় বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করেছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশটা যদি আপনি কল্পনা করেন, তাহলে কে সরকারি দল, কে বিরোধী দল, কে বিরোধী দলের বাইরে আছে, তাইলে এই বিভাজন করার কোনো সুযোগ কিন্তু আমিনুল রশিদ, আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে, যেটা শেষে এসে আপনার কাছে জানতে চাই আসলে সরকারের জন্য সংসদের সবচেয়ে চ্যালেঞ্জিং কোনটা হবে, বাধা হয়ে উঠবে কোনটা? এখন পর্যন্ত বড় বাধা সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে যদি বিরোধী দল স্ট্রিক্ট থাকে যে না, আমাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার পরিষদই লাগবে, আর কোনো অপশন নাই, অর্থাৎ আমি এটাকে বিল আকারে এনে বা ডিসকাশন করে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উত্থাপন করে এই প্রসেসে যাব না, ওটাই করতে হবে। এইখানে যদি তারা স্ট্রিক্ট থাকে, এটাই চ্যালেঞ্জ। এছাড়া আমার কাছে এখন পর্যন্ত আমি কোনো বড় চ্যালেঞ্জ দেখি না। এক, দ্বিতীয়ত সংবিধানের যে সংশোধনী, মানে যেখানে প্রয়োজন সংশোধন, সেই সংশোধন কতটুকু বিএনপি মানবে, কতটুকু বিরোধী দল চায়, এটা নিয়ে ডিসকাশন হতে হবে। কিন্তু এটা নিয়ে একটা বড় জটিলতা হতে পারে যে একই ব্যক্তির সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী থাকা না থাকাটা জুলাই সনদে আছে, বিএনপি এটা হয়তো মানবে না। যদি বিএনপি এটা না মানে, কারণ বিএনপি যদি মানে যে একই ব্যক্তি সংসদ নেতা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তাহলে তারেক রহমানকে যে কোনো একটা ছেড়ে দিতে হবে, তো তিনি হয়তো এটা ছাড়বেন না, বিএনপি তো রাজি হবে না। বলে এরকম টুকটাক কিছু কিছু বিষয় নিয়ে হয়তো জটিলতা হবে আমার মনে হয়। কিন্তু আমার যেটা মনে হয় সমঝোতার মধ্য দিয়েই সমাধানটা করতে হবে, কারণ এখন বিএনপি এবং জামাত দীর্ঘদিন ওনারা রাজনৈতিক এলাই ছিলেন, ওনাদের সঙ্গে আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু বিএনপি জামাতের মধ্যে অনেক বেশি পার্থক্য, মানে আওয়ামী লীগ বিএনপি যে পার্থক্য ওইরকম কিন্তু না, সাপে নেউলে না। ফলে দিন শেষে এই সংসদে বিএনপি আছে, জামাত আছে, বিরোধী দলে অনেক বেশি জটিলতা হবে, এটা আমার মনে হয় না আসলে। এবারে সংসদ কি বিরোধী দল এবং সরকারি দল কোথাও মনে হয় মিলমিশের? একটা মিলেমিশ তো হয়েছেই, প্রথম দিনই তো আমরা সেটা দেখেছি। ধরেন অধিবেশনের শুরুর দিনে যে শোক প্রস্তাব গ্রহণ করা হলো, শোক প্রস্তাব যখন মাননীয় স্পিকার পাঠ করছিলেন, কয়েকটি নাম বাতিল হয়ে গেল। স্বয়ং চিফ হুইপ দাঁড়িয়ে তিনজনের নাম বললেন। সেই তিনজনের একজন হচ্ছেন মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। উনি বললেন যে এনাদের নাম বাদ পড়েছে। তো এই নামগুলো শোক প্রস্তাবে যুক্ত করার ব্যাপারে স্পিকার কোনো ভোটে দেন নাই, স্পিকার কোনো বিতর্ক করার সুযোগ সৃষ্টি করে উনি নিয়েছেন। আমি প্রত্যাশা করেছিলাম এই নামগুলো শোক প্রস্তাবে গ্রহণ করার আগে একটা ডিসকাশন হোক। যেহেতু ডিসকাশন হয় নাই, আমার তো মনে হয় যে ওনারা একটা মিল তো আছেই। কিছু বলতে চাইবেন? না, আমরা তো আসলে সরকারি দল যারা থাকে তাদের দায়িত্ব হলো সংসদটাকে কার্যকরী করা এবং যতটুকু সমঝোতার মাধ্যমে সংসদটাকে চালিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই আমার মনে হয় সরকারি দলের সবচেয়ে বড় কৌশল হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ দুইজনকে। প্রিয় দর্শক যারা দেখছিলেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। এবং অনুষ্ঠান শেষ করার আগে শুধু এটা বলবো যে সংসদ মুলতবি হয়েছে, তবে 5 বছরের জন্য একটা কার্যকর সংসদ হবে এবং যারা এখানে জনতার ম্যান্ডেট নিয়ে জনপ্রতিনিধি হিসাবে সংসদে প্রবেশ করেছেন তারা মানুষের কথা বলবেন, মানুষের কণ্ঠস্বর হবে জাতীয় সংসদ। সেটাই হচ্ছে সকলের প্রত্যাশা এবং ওদিকেই নজর থাকছে সকল মানুষের। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন সকলে।